আসসালামু আলাইকুম। শুরুতেই বলতে চাই, তোমরা সবাই গল্প পড়ো। এর মাঝে 60% পাঠক মহল সাবস্ক্রাইব করা আর 40% পাঠক-পাঠিকা সাইলেন্ট মুডে গল্প পড়ে পালিয়ে যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অ্যান্ড শেয়ারও করে না। ইটস নট গুড। এভাবে চললে এই গল্প আমি এখানেই শেষ করে দিব। তোমাদের জন্য এত কষ্ট করে আমার কোনো লাভ নেই, যেখানে তোমরা আমার জন্য সামান্যতম কষ্টটুকু করতে চাও না। যাই হোক, শুরু করতে যাচ্ছি 'আমৃত্যু ভালোবাসি তোকে'। সিজন ৩, লেখনীতে ফারজানা মনি, পর্ব ৭৪। জান্নাত চলে যেতেই জুই চুপচাপ ওয়াশরুমে গিয়ে হাত-মুখ ধুয়ে আসলো। মিম প্রয়োজনীয় সকল জিনিস ড্রেসিং টেবিলের সামনে নামিয়ে রাখতে গেল। এই সুযোগে জুই বালিশের নিচ থেকে নিজের ফোনটা বের করে মেহেদীকে টেক্সট করল। "কোথায় আপনি মেহেদী? আমাকে ছেলেপক্ষ দেখতে আসছে। প্লিজ আপনি কিছু করুন। অন্য কারো সাথে বিয়ে হলে আমি সত্যিই মরে যাব।" কিন্তু ফোনের ওপাশ থেকে টেক্সটের কোনো রিপ্লাই আসলো না। জুই কয়েকটা কল দিল, কিন্তু এতেও লাভ হলো না। ফোন বেজেই যাচ্ছে। কেউ রিসিভ করছে না। রাগে কষ্টে জুইয়ের কান্না পাচ্ছে বেশ। এর মাঝে উপস্থিত হলো কাকিমণি। হাত থেকে ফোনটা বিছানায় রেখে ওকে রেডি করে দেওয়া শুরু করলো। জান্নাত রান্নাঘরে সবকিছু গুছাচ্ছে। সাথে দাঁড়িয়ে আছে মাহমুদা খান। তার হাতে চায়ের কাপ। হঠাৎই শোনা গেল কলিং বেলের শব্দ। রিহান এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। তাদের ধারণাই সত্যি, ছেলেপক্ষের অতিথি এসেছে। আবির, তানবীর, রাকিব, আসিফ ও আরিফ তাদেরকে সাদরে এগিয়ে এনে সোফায় বসালো। সকলের সালাম দেওয়া, হ্যান্ডশেক করা স্বাভাবিক মনে হলেও একটা ছেলে আবির ও তানবীরের সাথে হ্যান্ডশেক করে কোলাকুলি করল। ছেলেটাকে দেখে মনে হচ্ছে সে আগে থেকেই ওদেরকে চিনে। আহিয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল সেদিকে। উষা ছুটে গেল জুঁয়ের রুমে। গিয়ে দেখল জুঁইকে গাঢ় বেগুনি রঙের একটা শাড়ি পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। মুখে আলাদা তেমন কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। লিপস্টিক, কাজল ও হালকা গহনায় জুঁইয়ের চেহারাটা অনেক স্নিগ্ধ দেখাচ্ছে, কিন্তু চোখ দুটো এখনো লাল হয়ে আছে। উষা কয়েক পলক তাকিয়ে থেকে বোনের সামনে গিয়ে বলল, "আপু, মেহমান চলে এসেছে জানো? দুলাভাই অনেক সুন্দর, অনেক লম্বা, কিন্তু একটু শ্যামলা।" উষার মুখে শ্যামলা কথাটা শুনে জুঁইয়ের বুকটা কেঁপে উঠল। মুহূর্তে চোখের পাতায় ভেসে উঠল মেহেদীর শ্যামবর্ণ মুখটা। ফোনটা আবারও হাতে নিল। পরপর মেহেদীকে আরো কয়েকটা মেসেজ দিল। জুঁইকে হতবাক করে দিয়ে দীর্ঘ সময় পর মেহেদীর রিপ্লাই আসলো। "আর কত বসিয়ে রাখবে? তাড়াতাড়ি এসো, সাজতে হবে না। তুমি এমনিতেই সুন্দরী। আমি দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছি তোমাকে দেখার।" ছেলেটার এই একটা মেসেজে জুঁইয়ের বক্ষপিঞ্জরের আবদ্ধ হৃৎপিণ্ডটা এলোপাথাড়ি ছুটছে। সে কি বলবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। আচমকা উষাকে জাপটে ধরল। জুঁইয়ের এমন কাজে ছোট্ট মেয়েটা বেশ ভড়কে গেছে। আহিয়ান সকলের সাথে সোফার এক কোণে বসে আছে। তার কেন জানি কিছুটা দমবন্ধ লাগছে, কিন্তু কোন কারণে জানে না। মেহেদীর সাথে মেহেদীর আব্বু আম্মু, ছোট বোন ও এক বন্ধু এসেছে। মেহেদীর বন্ধুকে তার শুরু থেকেই কেমন জানি বিরক্ত লাগছে। ওনাকে দেখলে মনে হচ্ছে বন্ধুর জন্য নয়, নিজের জন্য মেয়ে দেখতে এসেছে। তাছাড়া তার পাপা ও মামাকে দেখে মনে হচ্ছে এই ছেলেটার সাথে তারা পূর্ব পরিচিত। আচমকা সামনের ছেলেটি আহিয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, "হাই, আপনি নিশ্চয়ই মাহাদীপ খান আহিয়ান?" আহিয়ান একটু ইতস্তত করে ভদ্রতার খাতিরে হ্যান্ডশেক করে বলল, "হ্যালো, আপনি কি আমাকে আগে থেকে চিনতেন?" ছেলেটা সোজা হয়ে বসতে বসতে বলল, "সরাসরি দেখিনি কখনো, তবে আবির ও তানবীর আঙ্কেলের কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি।" আহিয়ান খানিকটা ভ্রু কুঁচকালো, অতঃপর বড়দের দিকে একবার তাকালো। সবাই মেহেদীর পরিবারের সাথে কথাবার্তা বলছে। তারপর সামনে তাকিয়ে জিজ্ঞেস করল, "আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি।" ছেলেটা মৃদু হাসলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, "আমি এহসান নেওয়াজ, মেহেদীর বেস্ট ফ্রেন্ড। কর্মক্ষেত্রে মেহেদীর সিনিয়র। আপনার ফ্যামিলির সকলেই কম বেশি আমাকে চিনে। হয়তো আপনি বাহিরে ছিলেন তাই চিনতে পারছেন না।" এহসান নেওয়াজ নামটা কানে আসতেই আহিয়ানের চেহারার ভাবভঙ্গি পরিবর্তন হলো। এতক্ষণে স্বাভাবিক সুন্দর মুখশ্রীতে কঠোর গাম্ভীর্য নেমে এলো। এহসান মুখভঙ্গি স্বাভাবিক রেখে আহিয়ানের উদ্দেশ্যে বলল, "পরিবারের সবাই ভালো আছে? আর আপনার বোন কেমন আছে?" আহিয়ান গম্ভীর মুখে তাকিয়ে বলল, "বোন?" এহসান নওয়াজ একটু ইতস্তত করে বলল, "না মানে, আমি আপনার কাজিন তিরার কথা বলছি। আসলে কয়েকদিন ধরে ওকে ফোনে পাচ্ছি না। ও কি ফোন নাম্বার পাল্টিয়েছে?" আহিয়ানের শরীরে রক্ত যেন টগবগ করে ফুটছে। নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছে না।
এটা যদি বাড়ি না হতো আর ফ্যামিলির লোকগুলো এভাবে সামনে না থাকতো, যে মুখ দিয়ে এহসান তিধার নাম উচ্চারণ করেছে সেই মুখ সে অনেক আগেই ভেঙে দিত। কিন্তু পাপার সম্মানের কথা ভেবে কিছুই বলতে পারছে না। তাছাড়া তার একটা ভুল পদক্ষেপ এই মুহূর্তে জুঁইয়ের বিয়ে ভাঙার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কিছু না বলে হাত মুষ্টি করে চুপ করে বসে রইল। এহসান আবারও বলল, না মানে কিছু মনে না করলে তিধার নতুন ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? আহিয়ান নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, কিন্তু এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা অতি প্রয়োজনীয়। তাই সে এহসানের উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি। বলেই সে উঠে দাঁড়ালো। ওকে দাঁড়াতে দেখে রিহান এগিয়ে এসে জিজ্ঞেস করল, কিরে কোনো সমস্যা? আহিয়ান দাঁতে দাঁত চেপে বলল, আমি ছাদে যাচ্ছি, আগামী 1 ঘন্টা আমাকে ডাকবি না। বলেই সে হনহন করে চলে গেল সিঁড়ির দিকে। এহসান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আহিয়ানের যাওয়ার পানে। পুরো খান পরিবার জানে সিদার সাথে তার বিয়ে ঠিক, কিন্তু এই ছেলেটার অদ্ভুত আচরণ তাকে ভাবাচ্ছে। সে এতটা রিয়েক্ট করার মতো কিছু বলেনি। রিহান হাসির আড়ালে গাম্ভীর্য ঢেকে এহসানের দিকে তাকিয়ে বলল, ও একটু কথা কম বলতেই পছন্দ করে, কিছু মনে করবেন না। এহসান মুখে হাসির রেখা টেনে বলল, ইটস ওকে, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। রিহান মৃদু হেসে বলল, আমি জুয়ের কাজিন, রিহান। এবার এহসান বলল, আমি এহসান নেওয়াজ, মেহেদীর বেস্ট ফ্রেন্ড। মুহূর্তে রিহানের ভ্রু কুঁচকে এলো। এই লোকের ব্যাপারে রিহান আগে পরে অনেক খোঁজখবর নিলেও সরাসরি দেখেনি কখনো, তাই আজ চিনতে পারেনি। রিহান এতক্ষণে বুঝতে পেরেছে আহিয়ানের গম্ভীর চেহারার কারণ। রিহান এখানে আর দাঁড়ালো না, চুপচাপ নিজেও হাঁটলো ছাদের দিকে। পাগলটা আবার কি করছে কে জানে। ভাবতেই ছেলেটা পায়ের গতি বাড়ালো। ছাদের দরজায় দাঁড়িয়ে দেখলো আহিয়ান উল্টো ঘুরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, এক হাত পকেটে গোজানো আর অন্য হাতে জ্বলন্ত সিগারেট। রিহান ধীর পায়ে এগিয়ে গেল সামনে। ছাদের কোনায় ঝুলানো বাল্বের মৃদু আলোতে দেখা গেল কয়েকটা ফুলের টব ভেঙে পড়ে আছে। রিহান জানে এগুলো কার কাজ। ভাঙা মাটির টবগুলোর উপর দিয়ে হেঁটে রিহান দাঁড়ালো আহিয়ানের পাশে। কিন্তু এতেও আহিয়ানের কোনো ভাবান্তর হলো না। নিজ মনে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকে যাচ্ছে। এত সুন্দর ভদ্র বেশধারী একটা যুবকের হাতে জ্বলন্ত সিগারেট, একটুও শোভা পাচ্ছে না। রিহান কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে বলল, আবারও সিগারেট খাওয়া ধরেছিস কেন? আহিয়ান শান্ত কণ্ঠে জবাব দিল, ছেড়ে দিয়েছিলাম কবে, এবার দেশে ফেরার পর তো খেতে দেখিনি। আহিয়ান মৃদু হাসল, যা হয়তো অন্ধকারেই মিলিয়ে গেল। হাতে অর্ধেক খাওয়া সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে আগুন বন্ধ করে বলল, প্রয়োজন পড়েনি তাই খাইনি। আহিয়ানের শান্ত কণ্ঠের কথাগুলো কেমন জানি ভয়ঙ্কর লাগলো রিহানের কাছে। ছেলেটাকে স্বাভাবিক করতে রিহান বলল, তোর বউ জানে তুই যে সিগারেট খাস? আহিয়ান ছোট্ট করে বলল, না। জানলে তোর কি হাল করবে সেটা ভেবেই আমার কান্না পাচ্ছে। রিহানের মজা করার কথা শুনে আহিয়ানের বোধহয় রাগ হলো খুব। এতক্ষণে শান্ত মেজাজটা আবার চটে গেল। কটমট করে তাকালো রিহানের দিকে। ছেলেটা ওর চোখের ভাষা বুঝতে পেরে বলল, তুই এখানে বসে বসে তোর বউ সামলানোর প্রস্তুতি নে, আমি যাই নিচে অতিথিদের কাছে। বলেই রিহান হাঁটলো সিঁড়ির দিকে। আহিয়ান মাঝে মধ্যে হাসি খুশি হলেও বেশিরভাগ সময়ই গম্ভীর টাইপের লোক। এই মুহূর্তে ছেলেটা প্রচন্ড রেগে আছে, তাই ওকে না ঘাটানোই ভালো। এদিকে অতিথিদের ডিনার করা শেষ। সকলে মেয়ে দেখতে চাইছে। রিহান এখনো জুয়ের ফ্যামিলির কাউকে বলেনি মেহেদীর সাথে জুয়ের সম্পর্কের কথা। ও চায় পারিবারিকভাবেই সবটা মিটে যাক। আর হচ্ছেও তাই। রিহানের কথা অনুযায়ী মেহেদী নিজেও তাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে পরিবারকে জানায়নি। শুধু বলেছে একটা মেয়েকে তার পছন্দ হয়েছে, বিয়ে করতে চায়। এটা শুনে মেহেদীর মা সুফিয়া বেগম বেশ খুশি হয়েছেন। যেহেতু ঈদের পর মেহেদী এবং এহসান একটা সিক্রেট মিশনে আবারও দেশের বাহিরে যাবে বছর খানিকের জন্য, তাই সুফিয়া বেগম চান ছেলের বিয়ের ঝামেলা শেষ করে ফেলতে। এতে অবশ্য মেহেদীর কোনো আপত্তি নেই। জুঁইয়ের মতো আত্মমর্যাদাপূর্ণ মেয়েকে নিজের জীবনে বেঁধে রাখার জন্য একমাত্র উপায় হলো বিয়ে। আজকের পর্ব এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।